নমস্কার, আমি দেবজ্যোতি। আমার সাত সকালের আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। ২৬-এর বিধানসভা নির্বাচনের ইতিমধ্যেই আভ্যন্তরীণভাবে সমস্ত রাজনৈতিক দল শুরু করে দিয়েছে। এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের মূল প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি, কিন্তু যত দিন যাচ্ছে ততই ভারতীয় জনতা পার্টির দলের অভ্যন্তরে ক্ষোভ বাড়ছে। একের পর এক বিধায়ক দল ছাড়ছেন। সেই দল ছাড়ার সংখ্যা আগামী কয়েকদিনে আরও 7 থেকে 8 জন বিধায়ক তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। গতকাল কুমারগ্রামের ভারতীয় জনতা পার্টির বিধায়ক মনোজ ওরাও তিনি শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীদের নাম না করে দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন। কারণ এর পিছনে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তার মূল উদ্দেশ্য হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ পিছন থেকে কলকাঠি নাড়ছেন কি শুভেন্দু অধিকারী? তিনি কি চাইছেন আগামী নির্বাচনে সুকান্ত মজুমদারকে কোণঠাসা করে দিয়ে দিলীপ ঘোষের সঙ্গে সঙ্গত করে রাজনীতি করার? কিন্তু দিলীপ ঘোষ এই রাজনীতিকে কোনো মতেই মান্যতা দিতে চান না। কারণ এই মুহূর্তে দলের মধ্যে দিলীপ ঘোষের সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু হচ্ছেন এই শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে একসাথে যে রাজনীতি করতে পারবেন না দিলীপ ঘোষ, তা কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার। কারণ শুভেন্দু অধিকারীর কলকাঠি নাড়াতেই দিলীপ ঘোষকে মেদিনীপুরের জেতা আসন থেকে দুর্গাপুরে যেতে হয়েছিল। তারপরে তার সমস্ত পদ থেকে তাকে সরানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছিলেন পিছন থেকে শুভেন্দু অধিকারী। যদিও কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত ছিল। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে পশ্চিমবঙ্গকে দেখতেন। তিনি শুভেন্দু অধিকারীর উপর ভরসা করেছিলেন, যেমন হিমন্ত বিশ্ব শর্মার ওপর ভরসা করে তিনি আসামকে উদ্ধার করতে পেরেছিলেন। ভেবেছিলেন শুভেন্দু অধিকারীকে দিয়েই তিনি বাংলা দখল করবেন। কিন্তু সেই বাংলা দখলের স্বপ্ন তাদের কাছে আরও স্বপ্ন হয়েই রয়ে গেছে। আগামী ২৬-এর নির্বাচনেও যেভাবে ভারতীয় জনতা পার্টির ভাঙন শুরু হয়েছে তা কিন্তু আরও ত্বরান্বিত হবে। কারণ উত্তরবঙ্গে ভাঙন সবচেয়ে বেশি চওড়া হচ্ছে। উত্তরবঙ্গে যেমন গঙ্গার ভাঙনও চওড়া হচ্ছে, তেমনি ভারতীয় জনতা পার্টির ভাঙনও কিন্তু চওড়া হচ্ছে। কারণ 3টি রাজনৈতিক নেতা এখানে যে রয়েছেন, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার, 3 জনে 3টে মেরুতে রাজনীতি করেন। তবে সুকান্ত মজুমদারকে যতই কোণঠাসা করার চেষ্টায় দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীরা করার চেষ্টা করুন, তাতে কিন্তু খুব একটা ফল হবে না। কারণ কেন্দ্রীয় নেতৃত্বের হাত কিন্তু শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষের উপর নয়, রয়েছে সুকান্ত মজুমদারের ওপর। তিনি অত্যন্ত সফল কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কাজকর্ম করছেন। সেই জায়গাতেই শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিভিন্ন জায়গাতেই বিরোধিতা কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তর থেকেই শুরু হচ্ছে। কারণ যেভাবে সংখ্যালঘু মুসলমানদের একের পর আক্রমণ করছেন এই বিরোধী দলনেতা, দল কিন্তু কোনো মতেই তার যে মান্যতা দেয় না, তা কিন্তু গত কয়েকদিনের বেশ কয়েকটি বক্তব্যে স্পষ্ট। দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিরোধিতা করেছেন এবং সাংবাদিক সম্মেলন করে তার তীব্র বিরোধিতা করেছেন শ্রমিক ভট্টাচার্য, দলের মুখপাত্র এবং সাংসদ হিসেবেও রয়েছেন রাজ্যসভার। তার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে মুসলমানদের ভোট চায় না, তার বিরোধিতা করেছেন এবং পরিষ্কার করে শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন এটা শুভেন্দু অধিকারীর নিজের বক্তব্য। আপনারা শুভেন্দু অধিকারী বক্তব্য শুনবেন, তার আগে আপনাদের একটা অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, ভালো লাগলে শেয়ার করুন। কারণ নোটিফিকেশান পাওয়ার জন্য আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে। আপনারা সাবস্ক্রাইব করলে আমি উপকৃত হব। সেই জায়গাতে অর্থাৎ যে কথা বলছিলাম, শুভেন্দু অধিকারীকে দলের মধ্যেই চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আপনারা একটু শুনুন। আরে আমরা তো সৈয়দ মুস্তাফা আলীর ভাষা বুঝি, সৈয়দ মুস্তাফা সিরাজের ভাষা বুঝি, এস ওয়াজেদ আলীর ভাষা বুঝি, আমরা কাজী নজরুল ইসলামের ভাষা বুঝি, আমরা আবুল বাসারের ভাষা বুঝি। সংখ্যালঘুদের বিরুদ্ধে আমাদের কোনো যুদ্ধ নয়,
একটা রাজনৈতিক দল কোনো ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে নামেনি, ধর্মাবলম্বীদের বিরুদ্ধে কুৎসা প্রচার করতে নামেনি। যে যার নিজের ধর্ম পালন করতে পারে, যে যার মতো করে তার উপাসনা পদ্ধতিকে নিয়ে আসতে পারে। আজকে এই যে ঘৃণ্য বিভাজনের রাজনীতি, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন এই নোংরা রাজনীতি হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। আমরা বিশ্বাস করি যে আজকের ধর্ম হলো গণতন্ত্র, আর আজকের রাজনীতি হলো উন্নয়ন। সমস্ত মানুষের কাছে আমরা আহ্বান করছি যে দল মত নির্বিশেষে বাংলাকে বাঁচানোর স্বার্থে গণতান্ত্রিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, কোন ভোটটা কে ভেতরে গিয়ে কাকে দিচ্ছে সেসব নিয়ে আমাদের ঠিকই চিন্তা ভাবনা আছে। আমাদের ভোটার নিয়ে কাজ করব। ভোটার হিন্দু না মুসলমান ওটা আমরা চিন্তা করতে যাব। গণতন্ত্রের শেষ কথা হচ্ছে জেতা। আমরা ভোটে জিততে চাই। কি কোথায় কে হিন্দু ভোট দিচ্ছে, কে মুসলমান ভোট দিচ্ছে, সব ব্যাপার না। শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, শুভেন্দু অধিকারী যেটা ভালো বুঝেছেন তার। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পর হঠাৎ করে শ্রমিক ভট্টাচার্যকে কেন পথে নামতে হলো? কেন বললেন যে শুভেন্দু অধিকারীর বক্তব্য তার ব্যক্তিগত বক্তব্য, এর সঙ্গে দলের মত এক নয়? কারণ হচ্ছে এই বিক্ষোভ একেবারে রাজ্য নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কারণ শুভেন্দু অধিকারীর কাজে একের পর এক অখুশি ভারতীয় জনতা পার্টির বিধায়ক থেকে শুরু করে দলের নেতৃত্ব। কারণ সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ এই মুহূর্তে কিন্তু একজোট হয়ে রাজনীতির একটা চেষ্টা করলেও সেখানে কিন্তু তাল কাটানোর চেষ্টা করছেন দিলীপ ঘোষ। এবং সেই মতোই কিন্তু গতকালের যে কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওয়ের যে ফেসবুক পোস্ট, তিনি দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন, সেই জায়গাতেই সেখানে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর তিনি ভূয়সী প্রশংসা করেছেন, কিন্তু সুকান্ত মজুমদার বা অমিতাভ চক্রবর্তীর নাম পর্যন্ত আনেননি। তার যে বিক্ষোভের কারণ যে এই সুকান্ত মজুমদার এবং অমিতাভ চক্রবর্তী, তা বোঝার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না। সূত্র মারফত জানা যাচ্ছে এর পিছনে কিন্তু মূল কলকাঠি নাড়ছেন শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বিধায়ক ছিলেন এই মনোজ ওরাও। বিধানসভাও তাকে সবসময় সচল দেখা যেত। সেই জায়গাতেই মনোজ ওরাওয়ের এই বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর পিছনে রাজনৈতিক কলকাঠি শুভেন্দু এবং দিলীপ ঘোষ কি নাড়ছেন, তাই সেই প্রশ্নও কিন্তু উঠছে। তবে যত দিন যাচ্ছে একেবারে গঙ্গার ভাঙনের মতো ভারতীয় জনতা পার্টির ভাঙনও কিন্তু চওড়া হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, অর্থাৎ 26-এর বিধানসভা যখন অনুষ্ঠিত হবে, তখন নাকি এই ভারতীয় জনতা পার্টির বিধায়ক সংখ্যা কমতে কমতে 40-এ নেমে যাবে। তাকে তীব্র কটাক্ষ করে এই বক্তব্যই রেখেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষ কি বলেছেন আপনারা একটু শুনুন। বিরোধী দলনেতার একটু সতর্ক হওয়া উচিত। তার বক্তব্যগুলো, তার দল বিজেপির মধ্যেও কিন্তু একটা বড় অংশ তার দায়িত্বজ্ঞানহীন মন্তব্যগুলোকে গ্রহণ করছে না। তিনি যখন সামাজিক বিভাজন করে বলতে চাইছেন এদের ভোট আমার দরকার নেই, তখন আর এক বিধায়ক বলছেন যে না, এটা হতে পারে না, সকলের ভোট দরকার। বিরোধী দলনেতা বলছেন যে যখন না এই অংশের দরকার নেই, তখন সাংসদ, বিজেপির সাংসদ বলছেন, তাঁরই দলের সাংসদ বলছেন যে না, ওটা আমাদের পার্টির, বিজেপির কথা নয়। অর্থাৎ তার পার্টির মধ্যেও একটা বড় অংশ তার স্পষ্টভাবে তার সঙ্গে দ্বিমত পোষণ করছেন। ফলে এটা থেকে তার শিক্ষা নেওয়া উচিত এবং তার এই ধরনের বিদ্বেষমূলক, প্ররোচনামূলক যে পর্যবেক্ষণ এবং বিবৃতিগুলো, সেটা থেকে বিরত থাকা উচিত। সেই 77 কমতে কমতে আজকে 60-62তে এসে দাঁড়িয়েছে। আপনারা দেখতে থাকুন, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ওরা 50, 45, 40 হয়ে যাবে। তার সমস্ত রকম ইঙ্গিত, উপাদান চারপাশে দেখা যাচ্ছে। কারণ বিজেপির বিধায়করাও অনুভব করছেন যে তাঁরা যে এলাকার মানুষের সঙ্গে চলেন, সেই এলাকার মানুষ বিজেপির রাজনীতি, বিজেপির সংস্কৃতিকে সমর্থন করছেন না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সমর্থন করছেন। ফলে এখন বিজেপি বিধায়কদের মধ্যে অধিকাংশই তাদের অসন্তোষ, তাদের বিরক্তি এবং বিজেপির থেকে তাদের ডিস্টেন্স তৈরি করা, এগুলো শুরু হয়েছে, আরও বাড়বে।
এবং বেশ কয়েকজন বিজেপি বিধায়ক অদূর ভবিষ্যতেই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তারা যোগদান করার ইচ্ছা প্রকাশ করে আলোচনা চলছে। কাদের নেওয়া হবে, কজনকে নেওয়া হবে, সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব ফাইনাল ডিসিশন নেবে। কোনো নাম বলবো না। বিরোধী দলনেতার একটু সতর্ক হওয়া উচিত। তার বক্তব্যগুলো, তার দল বিজেপির মধ্যেও কিন্তু একটা বড় অংশ তার দায়িত্বজ্ঞানহীন মন্তব্যগুলোকে গ্রহণ করছে না। তিনি যখন সামাজিক বিভাজন করে বলতে চাইছেন এদের ভোট আমার দরকার নেই, তখন আরেক বিধায়ক বলছেন যে না, এটা হতে পারে না, সকলের ভোট দরকার। বিরোধী দলনেতা বলছেন যে যখন না এই অংশের দরকার নেই, তখন সাংসদ, বিজেপির সাংসদ বলছেন, তাঁরই দলের সাংসদ বলছেন যে না, ওটা আমাদের পার্টির, বিজেপির কথা নয়। অর্থাৎ তার পার্টির মধ্যেও একটা বড় অংশ তার স্পষ্টভাবে তার সঙ্গে দ্বিমত পোষণ করছেন। ফলে এটা থেকে তার শিক্ষা নেওয়া উচিত এবং তার এই ধরনের বিদ্বেষমূলক, প্ররোচনামূলক যে পর্যবেক্ষণ এবং বিবৃতিগুলো, সেটা থেকে বিরত থাকা উচিত। সেই ৭৭ কমতে কমতে আজকে ৬০-৬২তে এসে দাঁড়িয়েছে। আপনারা দেখতে থাকুন, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ওরা ৫০, ৪৫, ৪০ হয়ে যাবে। তার সমস্ত রকম ইঙ্গিত, উপাদান চারপাশে দেখা যাচ্ছে। কারণ বিজেপির বিধায়করাও অনুভব করছেন যে তাঁরা যে এলাকার মানুষের সঙ্গে চলেন, সেই এলাকার মানুষ বিজেপির রাজনীতি, বিজেপির সংস্কৃতিকে সমর্থন করছেন না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সমর্থন করছেন। ফলে এখন বিজেপি বিধায়কদের মধ্যে অধিকাংশই তাদের অসন্তোষ, তাদের বিরক্তি এবং বিজেপির থেকে তাদের ডিস্ট্যান্স তৈরি করা, এগুলো শুরু হয়েছে, আরও বাড়বে। এবং বেশ কয়েকজন বিজেপি বিধায়ক অদূর ভবিষ্যতেই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তারা যোগদান করার ইচ্ছা প্রকাশ করে আলোচনা চলছে। কাদের নেওয়া হবে, কজনকে নেওয়া হবে, সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব ফাইনাল ডিসিশন নেবে। কোনো নাম বলবো না। আপনারা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনলেন, রাজ্যসভার সাংসদ, দলের মুখপাত্র। আপনারা তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের বক্তব্যও শুনলেন। এবং গত কয়েকদিন ধরে যেভাবে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে ক্ষোভ মাথাচাড়া দিচ্ছে, তাতে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করার আগে দলের অভ্যন্তরে যে চোরা শোধ চলছে, যেভাবে দলের একের পর এক বিধায়ক দল ছাড়ছেন, তাতে কিন্তু ভারতীয় জনতা পার্টির খুব একটা নিশ্চিন্তে থাকতে পারছেন না। অন্যদিকে আরও একটি বিস্ফোরা ভারতীয় জনতা পার্টিতে নতুন করে তৈরি হয়েছে। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের কাছে তালিকা চেয়েছেন, কারা বিধানসভা এবং নিজের এলাকাতে অত্যন্ত সচল এবং কারা অচল রয়েছেন সেই তালিকাও চেয়েছেন। অর্থাৎ যারা অচল তাদের নাকি আগামী দিনে টিকিট দেওয়া হবে না। সেই তথ্য ভারতীয় জনতা পার্টির বিধায়কদের মধ্যে আসার পরেই তারা কিন্তু প্রহর গুনতে শুরু করেছেন। তারা কখন তৃণমূল কংগ্রেসে ঝাঁপ দেবেন সেই চেষ্টাই তারা করছেন। অর্থাৎ কারা টিকিট পাবেন, কে টিকিট পাবেন না, তা নিয়েই কিন্তু ভারতীয় জনতা পার্টির বিধায়করা এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তাই তারা সেফ প্যাসেজ হিসেবে তৃণমূল কংগ্রেসকেই কি বেছে নেবেন, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি যদি ভালো লাগে, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, পাশে থাকুন।